আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব এবং সর্বশেষ ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে টোটাল তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে 20 মার্কসের থাকবে সংক্ষিপ্ত কোশ্চেন। সেখানে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত। এক একটা কোশ্চেনে মার্কস থাকবে 2 করে। তো যেহেতু 2 করে মার্কস থাকবে, তো এখানে অনেক বড় কোনো প্রশ্ন থাকবে না। মানে এখানে ছোট ছোট টপিক নিয়ে ছোট ছোট প্রশ্ন করবে। এই এক একটা প্রশ্নে অ্যান্সার করতে পারলে তুমি 2 করে পাবা। তো প্রশ্নগুলো কেমন হতে পারে? প্রশ্নগুলো সাধারণত 2 ভাবে হবে। একটা হচ্ছে সংজ্ঞা ভিত্তিক, তার মানে যে অধ্যায় নিয়ে আমরা কথা বলবো বা যে অধ্যায় থেকে প্রশ্নটা আসবে ওই অধ্যায়ের সংজ্ঞা ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ওই অধ্যায়ের অঙ্ক ভিত্তিক কিছু প্রশ্ন, ছোট ছোট অঙ্ক দিয়ে দিবে কিছু। তো আমরা যেহেতু 2.1-এ সরল মুনাফা মুনাফা বা সরল মুনাফা নিয়ে আলোচনা করেছি, তো দেখি আমরা কি কি সংজ্ঞা এখান থেকে আসতে পারে। দেখো, আমাদের প্রথমে আসতে পারে যেহেতু মুনাফা, মুনাফা তাহলে লাভ বা ক্ষতি এর সাথে জড়িত, তাই না? লাভ ও ক্ষতি কি? লাভ ও ক্ষতি, লাভ হচ্ছে ধরো তুমি একটা ব্যবসায়ে কিছু পণ্য ক্রয় করেছো। এই পণ্যটা ক্রয় করে এই পণ্যটা কি বিক্রয় করবা। বিক্রয়ের আগ পর্যন্ত এই পণ্যের পিছনে যা খরচ করছো এটা হচ্ছে তোমার বিনিয়োগ। আর যখন বিক্রি করবা তখন ক্রয় করে বিনিয়োগকৃত যে মূল্য পুরোটাই ধরো ক্রয়, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তোমার, ধরো তুমি 5 টাকা দিয়ে একটা পণ্য কিনছো, ওই পণ্যটা তুমি 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা, তার মানে 5-এর অধিক টাকা দিয়ে বিক্রি করছো। ক্রয় মূল্য থেকে তোমার বিক্রয় মূল্য বেশি হয়েছে, তখন সেখানে কি হবে? লাভ হবে। আর ক্ষতি কি? উল্টাটা। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। তুমি যে টাকা দিয়ে কিনছো, যে টাকা ইনভেস্ট করছো, তার চেয়ে তুমি রিটার্নটা কম পাইছো বা তার চেয়ে বিক্রয় মূল্য কম পাইছো, তখন তোমার কি হবে? ক্ষতি হবে। তাহলে লাভ ক্ষতির কিন্তু একটা সমীকরণ আছে। সমীকরণটা কি আমরা একটু দেখি। সমীকরণটা কিন্তু অলরেডি আমরা জেনে ফেলেছি। লাভ কখন হয়? যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তাই না? লাভ কখন আমরা লিখতে পারি? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে লাভ। তার মানে অবশ্যই এখানে বেশি হতে হবে, যেহেতু বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি আমরা, তাই না? বিয়োগের ক্ষেত্রে আমরা করি কি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে এখানে ধরে নিতে হবে যে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তখনই হচ্ছে লাভ। আর ক্ষতি কখন হবে? উল্টা ক্ষেত্রে, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে। এখন তুমি এটাকে যদি লেখো অন্যভাবে, যে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হলে লাভ, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, এটা যদি হয় তখন হবে লাভ। আর বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, অথবা প্রথমে লিখতে পারো ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য হলে ক্ষতি। ওকে, তাহলে আশা করি তোমরা লাভ ক্ষতি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। এরপরে ধরো আমরা যেহেতু মুনাফার অঙ্ক করতেছি, তাহলে মুনাফা কাকে বলে? সবসময় মনে রাখতে হবে যে যেহেতু লাভ ক্ষতি কিসের সাথে জড়িত? ব্যবসায়ের সাথে জড়িত, তাই না? মুনাফা হবে যদি আমি কোনো ব্যবসা করি অথবা বৈধ কোনো উপায়ে, মানে ব্যবসা করি অথবা বৈধ কোনো উপায়ে আমি যে ইনভেস্টটা করছি, ইনভেস্টটা আমার কি? বিনিয়োগ অথবা আমার মূলধন। তার মানে ব্যবসা করছি অথবা বৈধ কোনো উপায়ে টাকা উপার্জন করতেছি। এই টাকা উপার্জন করতে গেলে আমি যে ইনভেস্টটা করতেছি, আমার যে মূলধনটা, এই মূলধনটা যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটাকেই বলা হচ্ছে মুনাফা। আমি কি বলছি? যে ব্যবসা করে অথবা বৈধ কোনো উপায়ে মূলধন বৃদ্ধি যে করা হয়, এই মূলধনের যে বৃদ্ধি অংশ, বর্ধিত অংশ, এটাকেই বলা হচ্ছে মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমি ধরো 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, 1 বছর পরে আমি 110 টাকা হয়ে গেছে আমার। তাহলে আমি 100 টাকা ইনভেস্ট করছিলাম, এখন হয়ে গেছে কত? 110 টাকা। তাহলে এই যে বৃদ্ধি পাইছে কত টাকা বলতো?
10 টাকা, এই 10 টাকাই হচ্ছে আমার মুনাফা। তার মানে মূলধনের বর্জিত যে অংশ সেটাকে বলা হচ্ছে মুনাফা। আশা করি তোমরা মুনাফা কি এটা বুঝতে পেরেছো। মুনাফা নির্ণয়ের সূত্র, এখানে মুনাফা নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একরকম আর সরল মুনাফার ক্ষেত্রে একরকম। আমরা যেহেতু এই অধ্যায়ে সরল মুনাফা শিখেছি, তাহলে এখান থেকে আমরা সরল মুনাফার সূত্রটি লিখবো। যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করব তখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে অ্যান্সার করব। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জেগে গেছে, আচ্ছা পরীক্ষার খাতায় যদি আমাদের কোন মুনাফা বলা না থাকে, যে এটা কি সরল মুনাফা নির্ণয়ের সূত্র অথবা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, কোনটা বলে দেয়নি, শুধু বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো, যদি পরীক্ষা খাতে এইভাবে থাকে তখন তোমার উপরে ইচ্ছা, তোমার ইচ্ছা তুমি কোন সূত্রটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে যেহেতু আছি, তাহলে সরল মুনাফার সূত্রটা কি সেটা লিখবো আমরা। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র, আই সমান সমান পি এন আই। ওকে, এখানে বর্ণনা দিতেও পারো নাও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। বর্ণনা দিলে কি আইতে মুনাফা বা ইন্টারেস্ট, পিতে মূলধন বা আসল, এনতে নাম্বার অফ ইয়ার মানে বছর, আর আরতে মুনাফার হার। ওকে, তারপরে বলছে সরল মুনাফা কাকে বলে। দেখো মুনাফা দুই ধরনের হয়, একটা সরল মুনাফা একটা চক্রবৃদ্ধি মুনাফা, তাই না। সরল মুনাফা কাকে বলে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি বছরে মুনাফা একইভাবে বাড়ছে, তাই না। তাহলে কোনো নির্দিষ্ট হারে, কোনো নির্দিষ্ট সংখ্যায় বা কোনো নির্দিষ্ট আকারে যদি কোনো মুনাফা প্রতি বছর বছর কোনো নির্দিষ্ট অংশ আকারে বাড়ে বা কোনো নির্দিষ্ট হারে বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো কি সরল মুনাফা। মুনাফা তার মানে আরো সহজভাবে যদি তুমি বলতে চাও, সরল মুনাফা হচ্ছে সেই মুনাফা যেটা প্রতি বছর বছর একইভাবে বাড়ে, একই অংশে বাড়ে বা একই পরিমাণ বাড়ে। তাহলে প্রতি বছর বছর যে মুনাফা একই পরিমাণ বাড়বে ওই মুনাফাকে বলা হচ্ছে সরল মুনাফা। ধরো এই বছরে 10 টাকা বাড়ছে, পরের বছরে 20 টাকা বাড়বে না একই মূলধনের উপরে, এই বছরে 10 টাকা বাড়ছে, পরের বছরে 10 টাকা বাড়বে, তারপরে বছরেও 10 টাকা বাড়বে। যতদিন তুমি ইনভেস্ট করে রাখছো ততদিন সে 10 টাকা করেই বাড়তে থাকবে, অথবা 20 টাকা করেই বাড়তে থাকবে, অথবা ওই টাকার অনুপাতে বাড়তে থাকবে যে পার্সেন্ট দেওয়া থাকবে, কিন্তু প্রতি বছরে একই পরিমাণ বাড়বে। এটাকেই বলা হচ্ছে সরল মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো সরল মুনাফা। ওকে, এরপরে আছে সময়কাল কাকে বলে। সময়কাল, দেখো এখান থেকে আমরা মুনাফা নির্ণয় করি, মুনাফা নির্ণয় করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটাই হচ্ছে সময়কাল। তার মানে মুনাফা নির্ণয়ের জন্য যে সময়টাকে গণনা করা হয় সেই সময়টাকেই বলা হচ্ছে সময়কাল। কি বলেছি, মুনাফা নির্ণয়ের জন্য যে সময়টাকে গণনা করা হয় বা বিবেচনা করা হয় বা হিসাব করা হয় সেই সময়টাকে বলা হয় সময়কাল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যে সংজ্ঞা ভিত্তিক এই যে কথাগুলো বললাম বা সংজ্ঞা ভিত্তিক এই আলোচনাটা করলাম, এর বাইরে কিন্তু এখান থেকে সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কারণ এর বাইরে এখান থেকে তুমি কি ধরনের সংজ্ঞা দিতে পারো বলো, সবগুলো সংজ্ঞায় কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে এইগুলা যদি তুমি ভালো করে বুঝতে পারো, ভালো করে আয়ত্ত করো, তাহলে এখান থেকে সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন যেটাই আসুক তুমি অ্যান্সার করতে পারবে। ওকে, এবার কতিপয় সমস্যা, তার মানে ছোট ছোট অঙ্ক আসবে। তো এই অঙ্কগুলা কিভাবে আসতে পারে, ছোট ছোট অঙ্ক ধরো আমরা একটু আলোচনা করি অঙ্কগুলা। আমরা কিন্তু অলরেডি যে অঙ্কগুলো করে এসেছি মূল বইয়ের, এর বাইরে থেকে কোনো প্রশ্ন থাকবে না, মানে এই প্যাটার্নের বাইরে থেকে। তাহলে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে কিন্তু প্যাটার্নটা একই থাকবে। মূল বইয়ের ছোট ছোট যে অঙ্কগুলো ছিল সেইগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। যেমন একটা প্রশ্ন যদি ধরো আমি বলে দিলাম যে একটা পণ্য ধরো কত টাকায় ক্রয় করে 23 টাকায় বিক্রয় করলে ধরো 15% লাভ হয়। এটা কিন্তু একটা প্যাটার্ন। প্যাটার্নটা কি বলছে, যে একটা পণ্য কত টাকায়, ক্রয় মূল্য বলে দিইনি, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, কত টাকায় ক্রয় করে 23 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। এই যে এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে, এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়, তাহলে এই এই টাকার ভিতরে কিন্তু এত পার্সেন্ট লাভও আছে। এটা হচ্ছে এখানকার ক্লু।
তাহলে আমরা বলতে পারি, দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করবা, যে 15% লাভে, যদি 15% লাভ হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা বলো তো? 115 টাকা। কারণ ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকায় লাভ হবে 15 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করবা তুমি? 100-র সাথে লাভ যোগ করবা, 115 টাকা। আমার নির্ণয় করতে হবে ক্রয় মূল্য। এখন আমি বলতে পারি না যে বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য 100 টাকা? আমি লিখলাম যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/115 টাকা। আর বিক্রয় মূল্য কত আছে এখানে? 23। 23 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 23 / 115 টাকা। ওকে, 23 দিয়ে তুমি যদি 115-কে কাটো তাহলে 5-23 = 115। এই 5 দিয়ে যদি 100-কে কাটো তাহলে 5-20 = 100। তাহলে কত টাকা পাচ্ছি দেখো তো? 20 টাকা। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম যে 23 টাকায় যদি 15% লাভে বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্য ছিল 20 টাকা। এই অঙ্কটা কিন্তু একটা প্যাটার্ন, এই প্যাটার্নের অঙ্ক তোমার আসতে পারে। এখানে কত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রি করলে, এখানে টাকার অঙ্কটা শুধু চেঞ্জ করে দিবে, পার্সেন্টটা শুধু চেঞ্জ করে দিবে, দিয়ে ক্রয় মূল্য বের করতে বললো। এই অঙ্কটার নিয়ম হচ্ছে সেম, একই থাকবে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলে সংখ্যা চেঞ্জ হবে। আশা করি এই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, যদি আরেকটা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে মুনাফা নির্ণয়। তার মানে ধরো বলে দিলাম 5% হারে 500 টাকায় 4 বছরের মুনাফা কত? একটা প্যাটার্ন, 5% হারে 500 টাকায় 4 বছরের মুনাফা। অঙ্কটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো, আবার সূত্রের সাহায্যেও করতে পারো। আমরা সূত্রের সাহায্যে করি। আই সমান সমান পি এন আর, তাই না? আমাদের নির্ণয় করতে মুনাফা, তাহলে আয়ের মান নির্ণয় করতে হবে। পি কত টাকা মূলধন বা আসল? 500 টাকা। এন, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছর কত আছে? 4। আর মানে সুদের হার 5%, তার মানে 5/100। পার্সেন্ট মানে কি? নিচে 100 যাবে। এবার দেখো 5 দিয়ে যদি 100-কে কাটো তাহলে কত থাকে? 20। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, এই 2 দিয়ে 4 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 50 দুগুনি কত আসতেছে? 100 টাকা। তাহলে 5% হারে 500 টাকায় 4 বছরের মুনাফা হবে 100 টাকা। এটা কিন্তু আরেকটা প্যাটার্ন। এই প্যাটার্নে শুধু এই যে পার্সেন্টটা চেঞ্জ করে দিতে পারে, মূলধনটা চেঞ্জ করে দিতে পারে, নাম্বার অফ ইয়ার বছরটা চেঞ্জ করে দিতে পারে, এবার মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে এই তিনটা চেঞ্জ করলে শুধু এই মানের পরিবর্তনটা হবে, নিয়মটা কিন্তু সেম থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্যাটার্নটা। এখান থেকে আবার বলতেও পারে এটা যে মুনাফা আসল কত, যে মুনাফা বের করে নিতে হবে। এবার আসল 500 ছিল, 500-র সাথে মুনাফা যোগ করে দাও, তাহলে পেয়ে গেলাম মুনাফা আসল। ওকে, তারপরে আমরা যদি আরেকটা প্যাটার্ন দেখি, ধরো প্যাটার্নটা বলছে 50 টাকায় কোনো পণ্য কিনে, ধরো 58 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? শতকরা কত লাভ হয়? তার মানে এখানে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে, তাই না? দেখো বলছে 50 টাকায় কোনো পণ্য কিনে 58 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হচ্ছে কত? তাহলে দেখো আমার বেশি বিক্রয় মূল্য কত? 8 টাকা, তাই না? তাহলে এই 50 টাকা লাভ হয়েছে কত? 8 টাকা। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি যে লাভ সমান সমান 58 - 50। লাভ কখন হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য
বাদ দিলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম 8 টাকা। এটা তো আশা করি সবাই বুঝছো যে 8 টাকা লাভ হয়েছে। এবার দেখো 8 টাকা লাভ হয়েছে কত টাকায়, কত টাকা ইনভেস্ট করে আমি 8 টাকা লাভ করেছি? 50 টাকা। 50 টাকা ইনভেস্ট করে আমি লাভ করেছি 8 টাকা। তাহলে এটা আমরা লিখতে পারি যে 50 টাকায় লাভ হয় 8 টাকা। 1 টাকায় লাভ হয় 8/50 টাকা। আর 100 টাকায়, যেহেতু শতকরা বলছে, 100 টাকায় লাভ হয় 8 × 100 / 50 টাকা। এই শূন্য শূন্য কাটো, 5 দিয়ে 10টা কাটি, 5 দুগুণি 10, 8 দুগুণি 16। তার মানে 16 টাকা 100 টাকায়, তাই না? তার শতকরা কত? 16% লাভ। তাহলে এই কিন্তু আর একটা প্যাটার্ন, যে একটা ক্রয় মূল্য দেওয়া থাকবে, একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, এবার শতকরা কত লাভ হয়েছে। এটা উল্টোটাও হইতে পারে, শতকরা কত ক্ষতি হয়েছে। ধরো 50 টাকায় কিনছি, আমি বিক্রি করছি 48 টাকায় সে, বা বিক্রি করছি 45 টাকায়, তাহলে কত ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি হয়েছে, তখন উল্টা বিয়োগ করতে হতো। ক্রয় মূল্য থেকে ধরো 45 টাকা, ক্ষতি হয়েছে কত? 5 টাকা। 50 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তখন 10 টাকা ক্ষতি হতো 100 টাকায়। তার মানে শতকরা হতো 10% ক্ষতি। আশা করি এই প্যাটার্নটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো 3টা প্যাটার্ন এখানে আলোচনা করে ফেললাম। এছাড়াও আরো কিছু প্যাটার্ন তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, যেটা আমরা মূল বই করেছি। যে ধরো, এক হালি কলার দাম এত টাকা, দুটি কলার দাম কত? অথবা 1 ডজন ডিম এত টাকা দিয়ে কিনছি, 6টি ডিম এত টাকায় বিক্রি করছি, অথবা 4টি ডিম এত টাকায় বিক্রি করছি, লাভ হয়েছে কত? একই কিন্তু, এই প্যাটার্নের মধ্যেই কিন্তু চলে আসবে অঙ্কটা, শুধু ভাষাটা চেঞ্জ হয়েছে। ওকে। তো আশা করি আজকে যে আলোচনাটা করলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপরে, তোমরা ভালোভাবে বুঝেছো। এবং এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসবে, বা এই ধরনের প্রশ্ন যদি আসবে ইনশাল্লাহ, তখন তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো চ্যাপ্টারে, পরবর্তী আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।